পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক নতুন ঝড়, একটা ৩ অক্ষরের শব্দ SIR, যা কাঁপিয়ে দিয়েছে রাজ্যের প্রায় ৮ কোটি ভোটারের ভবিষ্যৎ। নির্বাচন কমিশন বলছে এটা ভোটার তালিকা শুদ্ধিকরণের একটা রুটিন প্রক্রিয়া। কিন্তু কেন এর মধ্যে NRCর ছায়া দেখছে শাসক দল? কেন হুঁশিয়ারি দিচ্ছে আগুন নিয়ে খেলবেন না? নমস্কার, শর্টস অ্যাপে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা হয়তো আপনার, আমাদের সবার গণতান্ত্রিক অধিকারের সঙ্গে সরাসরি জড়িত। এই বিষয়টা হলো SIR, যার পুরো নাম স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। এটা কি শুধুই ভোটার তালিকা সংশোধনের একটা প্রশাসনিক কাজ, নাকি এর আড়ালে লুকিয়ে আছে আরও গভীর কোনো রাজনৈতিক উদ্দেশ্য যা ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করতে পারে? আজকের এই ভিডিওতে আমরা গভীরে গিয়ে বিশ্লেষণ করব SIR আসলে কি, কেন ২২ বছর পুরনো ২০০২ সালের ভোটার তালিকাকে ভিত্তি করা হচ্ছে, আপনার ভোটাধিকার প্রমাণ করতে কি কি ডকুমেন্ট লাগতে পারে, বিহারে এর ফল কি হয়েছিল, আর সবচেয়ে বড় প্রশ্ন, এর ফলে পশ্চিমবঙ্গে কি সত্যি বড় কিছু হতে চলেছে? চলুন এই রহস্যের প্রতিটি স্তর উন্মোচন করা যাক। SIR বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হল ভারতীয় নির্বাচন কমিশন বা ECI এর দ্বারা পরিচালিত একটি ব্যাপক প্রক্রিয়া। সাধারণ ভোটার তালিকা সংশোধনের মতো নয়। এই প্রক্রিয়ায় বুথ লেভেল অফিসার বা BLOরা প্রতিটি বাড়িতে গিয়ে ভোটারদের তথ্য যাচাই করেন। সহজ কথায়, এটা প্রায় গোড়া থেকে ভোটার তালিকা তৈরির মতো একটা বিশাল কর্মযজ্ঞ। এই প্রক্রিয়ার আইনি ভিত্তি বেশ মজবুত। ভারতীয় সংবিধানের ৩২৪ নম্বর ধারা নির্বাচন কমিশনকে এই ক্ষমতা দেয়। পাশাপাশি জনপ্রতিনিধিত্ব আইন ১৯৫০-এর ২১(৩) ধারা অনুযায়ী কমিশন যে কোনো সময় বিশেষ কারণে ভোটার তালিকার নিবিড় সংশোধনের নির্দেশ দিতে পারে। কিন্তু প্রশ্ন হল, হঠাৎ করে এই বিশেষ সংশোধনের প্রয়োজন পড়ল কেন? নির্বাচন কমিশন বলছে, সময়ের সঙ্গে সঙ্গে ভোটার তালিকায় প্রচুর ভুল ত্রুটি জমা হয়েছে, যেমন দ্রুত নগরায়ন, মানুষের এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া, নতুন ভোটারের অন্তর্ভুক্তি আর মৃত ব্যক্তিদের নাম তালিকা থেকে বাদ না পড়া। তবে বিতর্কে জন্ম দিয়েছে কমিশনের একটি বিশেষ কারণ। ECI তার আনুষ্ঠানিক আদেশে ভোটার তালিকায় বিদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের নাম থাকার কথা উল্লেখ করেছে এবং একটি শুদ্ধ ভোটার তালিকা তৈরির লক্ষ্যের কথা বলেছে। আর এই শুদ্ধিকরণ শব্দটাই পশ্চিমবঙ্গের রাজনৈতিক আবহাওয়ায় NRC আর CAA বিতর্ককে নতুন করে উস্কে দিয়েছে। অন্যান্য রাজ্যের থেকে পশ্চিমবঙ্গের SIR প্রক্রিয়াটা একটু আলাদা। এখানে ভিত্তি বছর বা বেঞ্চমার্ক হিসাবে ধরা হচ্ছে ২০০২ সালের ভোটার তালিকাকে। কারণ রাজ্যে শেষবার এই ধরনের ব্যাপক নিবিড় সংশোধন হয়েছিল সেই বছরই। এই প্রক্রিয়ার প্রথম ধাপের নাম ম্যাচিং ম্যাপিং, অর্থাৎ বর্তমান ২০২৫ সালের ভোটার তালিকার প্রতিটি নামকে ২০০২ সালের তালিকার সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে। আর এই প্রাথমিক ফলাফলই আসল উদ্বেগের কারণ। রাজ্যের মোট ৭.৬ কোটি ভোটারের মধ্যে প্রায় ৩.৪৮ কোটি ভোটারের নাম ইতিমধ্যে ম্যাচিং করে ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। কিন্তু যে ৭টি জেলায় এই কাজ শেষ হয়েছে, সেখানে দেখা গেছে যে বর্তমান ভোটার তালিকার প্রায় ৪০-৪৫% নামেরই ২০০২ সালের তালিকায় কোনো অস্তিত্ব নেই। ভাবুন একবার, ঝাড়গ্রামের মতো জেলায় মিলের হার মাত্র ৫১%, আর দক্ষিণ ২৪ পরগনার মতো জনবহুল জেলাতেও এই হার প্রায় ৪৫%। এটা কতটা ভয়াবহ একবার ভাবুন। ২২ বছরে একটা রাজ্যের জনসংখ্যা স্বাভাবিকভাবেই বাড়বে, লক্ষ লক্ষ নতুন ভোটার আসবে, মানুষ বিয়ে বা চাকরির জন্য ঠিকানা বদলাবে। ২০১১ সালে জনগণনা অনুযায়ী রাজ্যের জনসংখ্যা ছিল ৯.১ কোটি, যা এখন প্রায় ৯.৯ কোটিতে পৌঁছেছে। এই স্বাভাবিক পরিবর্তনকে অস্বীকার করে রাজ্যের প্রায় অর্ধেক ভোটারকে সন্দেহের তালিকায় ফেলা দেওয়া হচ্ছে। তাদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে নিজেদের নাগরিকত্ব এবং ভোটাধিকার প্রমাণের এক অস্বাভাবিক বোঝা। SIR প্রক্রিয়ায় কার কি নথি লাগবে তা নিয়ে তৈরি হয়েছে ব্যাপক বিভ্রান্তি, কারণ নিয়মটা সবার জন্য এক নয়। প্রথমত, যাদের নাম ২০০২ সালের তালিকায় আছে তাদের বিশেষ কোনো নথি জমা দিতে হবে না, শুধুমাত্র গণনার ফর্ম পূরণ করলেই হবে। দ্বিতীয়ত, যারা ২০০২-এর পরে ভোটার হয়েছেন তাদের নিজের জন্ম তারিখের প্রমাণপত্রের সাথে বাবা বা মায়ের পরিচয়পত্র জমা দিতে হতে পারে। আর যদি বাবা মায়ের নামও ২০০২-এর তালিকায় না থাকে, তাহলে আপনাকে শুনানির সম্মুখীন হতে পারে। তৃতীয়ত, নিয়মটা সবচেয়ে কঠিন নতুন ভোটারদের জন্য, অর্থাৎ যাদের জন্ম ডিসেম্বর ২০০৪-এর পরে।
তাদের নিজের প্রমাণের সাথে সাথে বাবা এবং মা উভয়ের পরিচয়পত্র জমা দিতে হতে পারে। আর এই বাবা মায়ের নথি জমা দেওয়ার নিয়মটাই বিতর্কের একেবারে কেন্দ্রে। কংগ্রেসের মতো দলগুলো বলছে পশ্চিমবঙ্গের একটা বড় অংশ দেশভাগের পর আসা উদ্বাসু এবং তাদের বংশধর। তাদের অনেকের কাছেই বাবা মায়ের, বিশেষ করে যারা অবিভক্ত ভারতে জন্মেছিলেন, তাদের জন্মের প্রমাণপত্র থাকা প্রায় অসম্ভব। বিহারে আমরা দেখেছি অনাথ আশ্রমে বড় হওয়া ছেলেমেয়েরা এই নিয়মের কারণে ভোটাধিকার হারানোর আশঙ্কায় পড়েছিল। আর হ্যাঁ, একটা কথা পরিষ্কার করে দেওয়া হয়েছে, আধার কার্ড শুধুমাত্র পরিচয় প্রমাণ, নাগরিকত্বের নয়। তাই প্রক্রিয়াটি আদতে একটি প্রচ্ছন্ন নাগরিকত্ব পরীক্ষায় পরিণত হয়েছে, যা আসামের এনআরসির ভয়ঙ্কর স্মৃতিকে মনে করিয়ে দিচ্ছে। এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনীতি এখন আড়াআড়িভাবে বিভক্ত। একদিকে শাসক দল তৃণমূল আর অন্যদিকে প্রধান বিরোধী দল বিজেপি। তৃণমূল প্রথম থেকেই এর তীব্র বিরোধিতা করে আসছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, এটা পিছনের দরজা দিয়ে এনআরসি আনার ষড়যন্ত্র। তিনি বারবার হুঁশিয়ারি দিয়েছেন, একজনও প্রকৃত ভোটারের নাম বাদ গেলেই বাংলা জ্বলবে। এর বিরুদ্ধে জনমত তৈরি করতে নভেম্বরে কলকাতায় বিশাল সমাবেশেরও পরিকল্পনা করেছে তৃণমূল। অন্যদিকে বিজেপি এই প্রক্রিয়াকে স্বাগত জানিয়েছে। তাদের দাবি, এর মাধ্যমে পশ্চিমবঙ্গ থেকে রোহিঙ্গা, অবৈধ অনুপ্রবেশকারী এবং ভুয়ো ভোটারদের নাম বাদ দেওয়া সম্ভব হবে। রাজ্য বিজেপি নেতারা খোলাখুলিভাবে ডিটেক্ট অ্যান্ড ডিপোর্ট, অর্থাৎ শনাক্ত করো এবং নির্বাসিত করো নীতির কথা বলছেন। তাদের পাল্টা অভিযোগ, তৃণমূল তাদের ভোট ব্যাংক বাঁচাতেই এর বিরোধিতা করছে। এই বিতর্কে কংগ্রেসের মতো দলগুলো বাবা মায়ের নথি সংক্রান্ত কঠোর নিয়ম বাতিলের মতো 16 দফা দাবি জানিয়েছে। আবার নাগরিক সমাজের সংগঠনগুলো বিএলওদের উপর চাপ ও হুমকির অভিযোগ করেছে। সব মিলিয়ে এই বিতর্ক এখন শুধু শাসক বিরোধী লড়াই নেই, এটা রাজ্যের পরিচয় এবং নাগরিকত্বের একটা আদর্শগত সংগ্রামে পরিণত হয়েছে। পশ্চিমবঙ্গের আগে কেবলমাত্র বিহারেই এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, আর তার ফলাফল পশ্চিমবঙ্গের জন্য একটা সতর্ক বার্তা হতে পারে। বিহারের চূড়ান্ত ভোটার তালিকা থেকে প্রায় 51 লক্ষ নাম বাদ দেওয়া হয়েছিল, যা রাজ্যের মোট ভোটারের 6%। কিছু রিপোর্টে এই সংখ্যা 69 লক্ষ বলা হয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে বিহারে কম ভোটার সংখ্যা ঐতিহাসিকভাবে বিজেপি নেতৃত্বাধীন জোটকে সাহায্য করে। 2020 সালের নির্বাচনে যেখানে জোট মাত্র 0.03% ভোটের ব্যবধানে জিতেছিল, সেখানে ভোটার তালিকায় সামান্য পরিবর্তনও খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। যদিও বিহারের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের প্রক্রিয়াকে আরও ভোটার বান্ধব করার প্রতিশ্রুতি দিয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকও বলেছেন, বাংলার এসআইআর বিহারের চেয়ে ভালো হবে। কিন্তু মূল পদ্ধতি যেহেতু একই থাকছে, তাই আশঙ্কাও পুরোপুরি কাটছে না। তাহলে সবটা বিশ্লেষণ করে আমরা কোথায় দাঁড়ালাম? পশ্চিমবঙ্গে কি সত্যি বড় কিছু হতে চলেছে? যদি প্রাথমিক ম্যাচিংয়ে 40 থেকে 45% নামের অমিল থাকে, তার মানে রাজ্যে 3 কোটিরও বেশি ভোটারকে কঠিন যাচাই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। বিহারে 6% নাম বাদ যাওয়ার অনুপাতে পশ্চিমবঙ্গে 40 লক্ষেরও বেশি ভোটারের নাম বাদ যাওয়ার একটা বাস্তব আশঙ্কা তৈরি হয়েছে। এই বিপুল সংখ্যক মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হলে তার রাজ্যের নির্বাচনী ফলাফলকে আমূল বদলে দিতে পারে। এর প্রভাব শুধু 2026 নির্বাচনেই পড়বে না, পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ রাজনীতিকেই হয়তো দীর্ঘদিনের জন্য প্রভাবিত করবে। এসআইআর একদিকে যেমন ভোটার তালিকা নির্ভুল করার একটি সুযোগ, তেমনি অন্যদিকে এটি রাজ্যের সামাজিক সম্প্রীতি এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য একটি অগ্নি পরীক্ষা। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের শুধুমাত্র আইন মেনে চললেই হবে না, সাধারণ মানুষের আস্থা অর্জন করে একটি স্বচ্ছ এবং ন্যায্য প্রক্রিয়া নিশ্চিত করতে হবে। আর সবথেকে বড় দায়িত্ব আমাদের, অর্থাৎ সাধারণ নাগরিকদের, নিজেদের ভোটাধিকার নিয়ে সচেতন থাকা এবং সঠিক সময় সঠিক পদক্ষেপ নেওয়াটাই এখন সবচেয়ে বেশি জরুরি। এসআইআর নিয়ে আপনার কি মত? এটা কি সত্যিই প্রয়োজন, নাকি এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করে তাদেরকে সচেতন করুন। আর এই ধরনের ইনডেপথ অ্যানালিসিস আরও দেখার জন্য শর্টসঅ্যাপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।